শাখা প্রশাখা বলতে সংঘের শাখার কাজ চোখের সামনে দেখা যায়। অনেকেই দেখেছেন, আমিও দেখেছি ছোটবেলাতে সংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকর্ম, তাদের ড্রিল প্রকাশ্যে যা হয় তা আমরা দেখতে পাই। তার শিকড় বাকড় কিন্তু দেখা যায় না চট করে। তা নিয়ে বিশেষ চর্চাও আগে হতো না। হিন্দুত্ববাদী রাজনীতির বিশেষ উত্থান, যা 2014 সালের পর থেকে বা তার কয়েক বছর আগে থেকে, আসলে 2014 এক ধরনের পরিণতি বলা চলে, আমরা দেখেছি। সেই হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের পর থেকে এটা নিয়ে কিঞ্চিত চর্চা শুরু হয়েছে। তা সত্ত্বেও বিষয়টা এখনো অনেকেরই আমাদের সাধারণ মানুষের অগোচরে রয়ে গিয়েছে। কিভাবে একটা হিন্দুত্ববাদী দল, যে দল উচ্চ বর্ণের হিন্দুদের দল বলে পরিচিত ছিল, সেটা আস্তে আস্তে উত্তর ভারতে অন্য বিভিন্ন জাতের মানুষ, দলিত বলে যারা পরিচিত, মূলবাসী বা আদিবাসী বলে যারা পরিচিত, তাদেরও রাজনৈতিক সমর্থন জোগাড় করে ফেলছে। এইটা নিয়ে তাত্ত্বিক চর্চা অনেকে করেছেন। আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব যে এই আরএসএস এর এদের ভূমিকাটা কি, এরা কিভাবে কাজ করেন এবং এদের প্রভাব আমাদের সমাজ জীবনে কতটা তার জের টেনে রাজনীতিতে এরা প্রভাব বিস্তার করেছে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন লেখক, অধ্যাপক, মানবাধিকার কর্মী ডক্টর পার্থ ব্যানার্জি। পার্থবাবু অধিকাংশ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, জীবনে বছরে কিছুটা সময় দেশেও থাকেন। গবেষণার সঙ্গে সঙ্গে মানবাধিকার এখন তার গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্র, এবং তিনি চর্চা করেছেন এই বিষয়টা নিয়ে নিবিড়ভাবে। পার্থবাবু, আপনাকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করব। যেটা আমি বললাম যে আরএসএস এর নামটা জানা, তাদের সঙ্গে কাজ করে বহু সংগঠন রয়েছে, যাদের সহযোগী সংগঠন, যাদের নামও আমরা সকলে জানি না। আমি অল্প কিছুদিন আগে, মানে বছর দুয়েক মাত্র আগে জানতে পেরেছি যে এমনকি একটা মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন পর্যন্ত আরএসএস এর সহযোগী আছে, সহকার ভারতী বলে, যার সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। আপনি বিষয়টি নিয়ে চর্চা করছেন। আপনাকে আমি প্রাথমিকভাবে আপনার বক্তব্য বলতে বলবো যে এই শিকড় বাকড়ের যে কথা আমরা বলছি, তা কত দূর এবং কত গভীরে বিস্তৃত, এবং শুরুটা যদি আপনি এই নিয়ে করেন যে আপনি সম্পূর্ণ অন্য বিষয়, একাডেমিক বিষয় ছেড়ে এই বিষয়টা নিয়ে আগ্রহী হয়েছেন কেন? আপনার মূলত একাডেমিক চর্চার বিষয় তো আরএসএস বা সমাজ বিজ্ঞান নয়, আপনি পিওর সায়েন্সের লোক, সেখান থেকে আপনি এখানে এসেছেন কিভাবে, এবং আপনার শিকড় বাকড় সম্পর্কে আপনার প্রাথমিক পর্যবেক্ষণ বলুন, তারপর আমি রঞ্জন বাবুর কাছে যাবো। পার্থবাবু, প্লিজ বলুন। আচ্ছা, আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য। এখন আমি কলকাতায় আছি, যেটা আপনি বললেন, এখন আমি চাকরি একটা ছেড়ে দিয়ে, খুব ভালো একটা সম্মানের চাকরি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল যাতে দেশে ফিরে এসে দীর্ঘ সময় দেশে কাটাতে পারি। তো সেই কাজটা আমি এখন শুরু করেছি। আমার আরএসএস, বিজেপি বা সহযোগী যে শিকড় বাকড়ের কথা বলছেন, সেটার সম্পর্কে আমার একটুখানি বেশি বোধহয় অন্তর্দৃষ্টি বা জ্ঞান আছে, কারণ আমি নিজে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, যে আমি নিজে প্রায় 2 দশক আমি আরএসএস এর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। এবং তার কারণ হচ্ছে যে আমার বাবা উত্তরপ্রদেশে বেনারসে জন্মেছিলেন, বড় হয়েছিলেন, এবং এলাহাবাদে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা একেবারে এক বয়সী ছিলেন এবং একই সঙ্গে তারা রাজনৈতিক জীবন শুরু করেন। এবং বাবা ওই সংঘের যাকে বলে প্রচারক, অর্থাৎ সর্বসময়ের কর্মী, লেখাপড়া ছেড়ে দিয়ে সেই কাজে আত্মনিয়োগ করেন। এবং গান্ধী হত্যা করে যখন আরএসএস, হিন্দু মহাসভার লোকেরা, তখন বাবা আরো অনেক বড় বড় নেতা কর্মীদের মতো জেলে যান, জেলে গিয়ে দীর্ঘ কয়েক বছর কাটান, এবং তারপর ফিরে এসে তাকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়, এবং সেখানে তিনি তার নতুন কর্মক্ষেত্র হিসেবে জীবন শুরু করেন। আর আমি যখন খুব ছোট, তখন বাবা আমাকে হাতে ধরে আরএসএস এর শাখায় নিয়ে যান, এবং আমি আস্তে আস্তে তাদের সঙ্গে খেলাধুলো করতে করতে, কখন জানি না অনেক বছর থাকতে থাকতে তাদের একজন নেতা হয়ে গেলাম, সংগঠক হয়ে গেলাম।
আমি যখন আরএসএস ছেড়ে যখন আমি চলে আসি আদর্শগত কারণে, যখন আমি বুঝতে পারি যে আরএসএস আমার জন্য নয়, এটা একটা ফ্যাসিবাদী সংগঠন, স্বৈরতান্ত্রিক সংগঠন, এটা গণতন্ত্রে বিশ্বাস করে না, ভারতের বহুত্ববাদে বিশ্বাস করে না, বাংলার সংস্কৃতিতে, বাংলার ইতিহাস সম্পর্কে, বাঙালি চেতনা সম্পর্কে তাদের শ্রদ্ধা নেই, তারা একেবারে একটা সম্পূর্ণ অন্য ধরনের জঙ্গি সাম্প্রদায়িক ধর্মান্ধ সংগঠন, তখন কিন্তু আমি পশ্চিমবঙ্গের এবিভিপির মানে আরএসএস এর যে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তার আমি পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক। সেই অবস্থাতে আমাকে তখন আরএসএস দিল্লিতে কনফারেন্সে পাঠাচ্ছে, আমি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, মানে কি বলবো আর কি, খুব একটা বলার মতন কিছু নয়, কিন্তু বলছি এই কারণে যে আরো 5 জন বাইরে থেকে যারা আরএসএস কে দেখেছেন, বিজেপি এবিভিপি এদেরকে দেখেছেন, তার সঙ্গে আমার একটা বিরাট তফাৎ আছে। আমি তাদের খুব কাছ থেকে দেখেছি এবং তাদের সম্পর্কে লেখালেখি প্রচুর করে যাচ্ছি। আমার এই বিষয়ে অনেকগুলো বই আছে, তার মধ্যে আমি এই বইটার কথা বলছি, দানবের পেটে 2 দশক, আরএসএস বিজেপি ও হিংস্র হিন্দুত্বকে যেভাবে দেখেছি। হ্যাঁ, পিবিএস পাবলিশ করেছে। এরকম অনেক লেখা আমি লিখেছি, বই, প্রবন্ধ, ইউটিউবের আলোচনা, অসংখ্য মিডিয়াতে কথা বলেছি, বাংলায়, ইংরেজিতে, হিন্দিতে। তো এই যে শিকড় বাকড়ের কথা আপনারা বলছেন, এই শিকড় বাকড় এখন বহু গভীরে চলে গেছে। 1925 সালে নাগপুরে বিজয়া দশমীর দিন আরএসএস প্রতিষ্ঠা হয়েছিল। ডক্টর হেডগেওয়ার বলে একজন ডাক্তার, তিনি কলকাতায় কয়েক বছর ছিলেন, ডাক্তারি পড়েছিলেন, তারপর এখান থেকে চলে গিয়ে নাগপুরে আরএসএস তৈরি করেন। এবং এই আরএসএস একটা সম্পূর্ণ প্রান্তিক, মার্জিনাল, অকিঞ্চিতকর একটা সংগঠন থেকে আজকে একেবারে শাখা প্রশাখা বিস্তার করে তাদের বীজবৃক্ষের মূল বহু গভীরে চলে গেছে। অসংখ্য তাদের সংগঠন, তাদের স্কুল, তাদের বনবাসীদের, যাদের ওরা তো আদিবাসী বলে না, ওরা বলে বনবাসী, কারণ ওরা ইতিহাসটাকে এমন ভাবে বিকৃত করে দিয়েছে যে ওরা আদিবাসীদেরকে বনবাসী বলে। তারপরে ধরুন তাদের নানান রকম শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, ভারতীয় মজদুর সংঘ। বিজেপি হচ্ছে, লোকে অনেকেই যেটা জানে না, সেটা হচ্ছে বিজেপি কিন্তু কংগ্রেস বা আপ বা তৃণমূল, সিপিএম এর মতো আরেকটা রাজনৈতিক দল নয়। বিজেপি হচ্ছে আরএসএস এর পলিটিক্যাল উইং, রাজনৈতিক সংগঠন। অর্থাৎ আরএসএস এর আদর্শ অনুযায়ী বিজেপি চলে এবং আরএসএস এর আদর্শ হচ্ছে ফ্যাসিস্ট আদর্শ। তারা হিটলার, মুসোলিনির পদাঙ্ক অনুসরণ করে তারা তাদের সংগঠন গড়ে তুলেছিল এবং তাদের সমস্ত কাজ কর্ম, তাদের প্রার্থনা, তাদের নানান রকমের স্যালুটেশন, তাদের মার্চ, তাদের রিচুয়াল, সমস্ত কিছু তারা ওই হিটলার এবং মুসোলিনির আদলে তারা গড়ে তুলেছিল। এবং সেই ফ্যাসিজমের আদর্শটা তারা আজকে ভারতে এই হিন্দুত্ববাদের মাধ্যমে জোর করে চাপিয়ে দিতে চাইছে, যেখানে সংসদীয় গণতন্ত্রের কোনো অস্তিত্ব থাকবে না, ধর্মনিরপেক্ষতার কোনো অস্তিত্ব থাকবে না, বহুত্ববাদের কোনো অস্তিত্ব থাকবে না। বাংলা ভাষা একটা অত্যন্ত গৌণ, অকিঞ্চিতকর একটা ভাষায় পরিণত হবে। আমাদের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, চেতনাকে ওরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। আমি এই কথাগুলো খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি তাদেরকে বহু বছর ধরে আমি খুব কাছ থেকে দেখেছি। আমার একটা প্রশ্ন আছে, তারপর আমি রঞ্জন বাবুর কাছে যাব। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কোন একাডেমিশিয়ানের লেখায় পড়ছি, যেমন বদ্রীনারায়ণ, গোবিন্দ বল্লভ পন্ট ইনস্টিটিউটের ডিরেক্টর, তার লেখা বইতে আমি পড়ছি যে আরএসএস অনেক নিজেদের বদলে ফেলেছে গত 10-12 বছরে। উনি বলছেন যে আরএসএস এর সমালোচনা সাধারণত হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধীরা করে থাকেন, সেই আরএসএস এখন আর আসল আরএসএস নয়, তারা অনেক নিজেদের বদলে ফেলেছে। আপনি বলছেন হিটলার মুসোলিনির সময়কার কথা, 80-90 বছর আগেকার ইউরোপের কথা। আমি একটু বদ্রীনারায়ণের মতো একাডেমিশিয়ান যা বলছেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে জিজ্ঞাসা করব, যে হিটলার মুসোলিনি অনুগামী ফ্যাসিবাদের কথা আপনি বলছেন, সত্যি কি আরএসএস সেরকম আছে, না তার সত্যি অনেক বদলে গিয়েছে, আধুনিক ভারতের সঙ্গে, আধুনিক ভাবনার সঙ্গে তারা নিজে মানিয়ে নিয়েছে, সাম্প্রদায়িকতা, মুসলমান বিদ্বেষ এখন আর তাদের অন্তত কোর ইস্যু নয়, কোর মন্ত্র নয়, এরকম অনেকে বলছেন? একেবারে বাজে কথা। একেবারে আমি আপনাকে বলছি, এই সমস্ত হচ্ছে আরএসএস এর একটা ওপরের খোলসটা বদলেছে।
মানে আগে তারা যেভাবে খুব ক্রুড ভাবে এই কথাগুলো বলতো, এখন তারা ক্রুড ভাবে এই কথাগুলো বলে না, এখন তারা খুব ক্লেভারলি এই কথাগুলো বলে, খুব কৌশল করে কথাগুলো বলে। এবং তাদের মধ্যে ধরুন মানে এমন ধরনের পরিবর্তন তারা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এনেছে, যেটা যারা আরএসএস এর আসল ডক্ট্রিন বা আসল আদর্শবাদ সম্পর্কে যারা সচেতন নয়, তারা সেটা ধরতেই পারবে না। যেমন ধরুন আরএসএস চিরকাল তারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এদের বিরুদ্ধে তারা কথা বলে এসছে, সংরক্ষণবাদের বিরুদ্ধে, সংরক্ষণ যে ভারতের সংবিধানে যে সংরক্ষণের কথা আছে, সংরক্ষণের বিরুদ্ধে তারা প্রচন্ড আন্দোলন করেছে। একসময় ভিপি সিং এর গভর্নমেন্টকে তারা ফেলে দিয়েছে। তারা কি না করেছে, রাস্তায় তাদের স্বেচ্ছাসেবকরা নিজেদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই সমস্ত। এখন তারা যেহেতু অর্থনৈতিক ক্ষেত্রে গত 10 বছরে মোদী সরকার সম্পূর্ণ ব্যর্থ, চাকরি বাকরি নেই, বেকারত্ব চরম, স্বাস্থ্য সংকট, কোভিডে 5 লক্ষ 10 লক্ষ 6 লক্ষ মানুষ মারা গেছে, পরিবেশ সংকট নিয়ে তো, জলবায়ু সংকট নিয়ে কেউ কথাই বলে না। ভারত হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে দূষিত একটা নদী, একটা দেশ। গঙ্গা যেখানে পৃথিবীর সবচাইতে দূষিত একটা নদী। হিন্দু ধর্মের যে প্রধান প্রধান তীর্থস্থানগুলো, সেই তীর্থস্থানগুলোর মধ্যে যোশীমঠ, কেদারনাথ, এই সমস্ত একেবারে অতলে খাদে তলিয়ে যাওয়ার মতন একটা অবস্থা হয়েছে। এই সেদিন উত্তর কাশীতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যেখানে হিন্দু এবং মুসলমান শ্রমিকরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে সেই সমস্ত গরিব শ্রমিকদেরকে সেই আটকে পড়া সুড়ঙ্গ থেকে টেনে বার করে এনেছে। এই যে চরম যে ব্যর্থতা, সেই ব্যর্থতার হাত থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ওরা আজকে ওপর কতগুলো পরিবর্তনের কথা বলেছে, এবং তারা এই রাম মন্দির জিনিসটাকে সামনে নিয়ে আসছে, যাতে মানুষের দৃষ্টি বাস্তব জ্বলন্ত সমস্যাগুলো থেকে অন্যদিকে চলে যায়। মানুষ যেন আর এই জ্বলন্ত সমস্যাগুলোর কথা যেন না বলে, বা মেন স্ট্রিম মিডিয়া এমন ভাবে তারা কিনে ফেলেছে যে তাদের অঙ্গুলি হেলনে সমস্ত মিডিয়া কথা বলছে, এবং তারা বলছে যে বাস্তব যে সমস্যাগুলো সেগুলো নিয়ে যেন কোনো আলোচনা না হয়, যেন কেবলমাত্র ধর্মান্ধতা নিয়ে আলোচনা হয়, যেন কেবলমাত্র হিন্দু মুসলমান মেরুকরণ নিয়ে কথাবার্তা বলা হয়। ঠিক যেমন হিটলারের সময় ইহুদিদেরকে দেশের শত্রু বলে চিহ্নিত করা হয়েছিল, এবং সমস্ত রকমের দেশের সমস্যার জন্য ইহুদি শ্রেণীকে চিহ্নিত করা হয়েছিল, জিপসিদেরকে চিহ্নিত করা হয়েছিল, বামপন্থীদেরকে চিহ্নিত করা হয়েছিল, ঠিক সেই রকম ভাবে ভারতবর্ষে আজ সমস্ত রকমের সমস্যার জন্য মুসলমানদেরকে চিহ্নিত করা হচ্ছে। এবং এমন ভাবে একটা মুসলমানদেরকে শত্রু চিহ্নিত করা হয়েছে যে আমার বহু মুসলমান বন্ধু, ছাত্র ছাত্রী, শিক্ষক, যাদের সঙ্গে আমি সারাটা জীবন কাটিয়েছি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বলছে যে আমি কোনোদিনও ভাবিনি যে সারাটা জীবন বংশ পরম্পরা এদেশে কাটানোর পরে আমাকে আবার নতুন করে দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে। আরএসএস যে সমস্ত কথাবার্তা বলছে, সেই সব কিছু হচ্ছে কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নিজেদের ওপর থেকে একটা পরিবর্তনের কথা তারা বলছে, কিন্তু তাদের মধ্যে আসলে কোর যে ডক্ট্রিন, তাতে কোনো পরিবর্তন হয়নি। এবং আরেকবার ক্ষমতায় ফিরে এলে তারা ভারতের সংবিধানকে বদলে ফেলবে, তারা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, এবং ভারতে নারী স্বাধীনতার, বিজ্ঞানের, আধুনিকতার কোনো জায়গার অবশিষ্ট থাকবে না। তারা ভারতকে একেবারে 1000 বছর পিছিয়ে নিয়ে বল্লাল সেনের যুগে নিয়ে যাবে। পশ্চিমবাংলায় আরএসএস এর বৃদ্ধি লাভ হয়েছে কতগুলো বিশেষ কারণে। একটা হচ্ছে, আমি যদি সত্যি কথা বলি, একটা হচ্ছে কংগ্রেসের সময় এবং সিপিএম এর সময়, যখন আরএসএস কে আটকানোর উপায় কি? আরএসএস কে আটকানোর উপায় কোনো ভায়োলেন্স না। আমি কোনো ভায়োলেন্সে বিশ্বাস করি না একেবারেই। এবং আপনি যেটা আগেই বললেন, আমি নিজেকে সম্পূর্ণভাবে একজন হিন্দু বলে মনে করি। আমি কমিউনিস্ট না। আমাকে যার জন্য অনেকে খুব অপছন্দ করেন, আমি ভীষণভাবে নিজেকে হিন্দু মনে করি, কিন্তু আমি রামকৃষ্ণ পরমহংসের হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমি আরএসএস, গোলওয়ালকার, সাভারকারের হিন্দুত্ববাদী, হিংস্র হিন্দুত্ববাদীতে দর্শনে আমি বিশ্বাস করি না। আমি ভগবান শ্রী চৈতন্যের সহনশীলতার, ভালোবাসার, শান্তির হিন্দু ধর্মে আমি বিশ্বাস করি। এইখানেই আর 5টা লোকের সঙ্গে আমার তফাৎ। আমি দেখেছি নিজের চোখে যে পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে, যে কোনো ভারতীয়র মধ্যে যে একটা অন্তর্নিহিত যে একটা অধ্যাত্মবাদ আছে, আধ্যাত্মিকতা আছে, যাকে আমরা ইংরেজিতে বলি স্পিরিচুয়ালিটি, সেই স্পিরিচুয়ালিটিকে দীর্ঘকাল ধরে অস্বীকার করা হয়েছে। এটা হচ্ছে একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে
যে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলা এত বেশি ব্যর্থ হয়েছে দীর্ঘকালের অবহেলার কারণে, অশিক্ষার কারণে, অবজ্ঞার কারণে, যে আরএসএস বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সারা পৃথিবীতে সমাজবাদের পতনের পর থেকে যে কর্পোরেট শক্তি যে সাংঘাতিক মাথাচাড়া দিয়েছে, তারা দেখিয়েছে যে কেবলমাত্র সম্পদ, কেবলমাত্র সচ্ছলতা, কেবলমাত্র যাকে বলে পারসুট ফর ওয়েলথ, সেটাকে এত বড় করে মিডিয়াতে দেখানো হয়েছে। এবং আমেরিকান যে মডেলটা, কর্পোরেট মডেলটা, সেই মডেলটাকে এমন ভাবে মানুষের মনের মধ্যে দৃঢ়ভাবে প্রথিত করে দেওয়া হয়েছে যে মানুষ ভাবছে যে আমরা যদি সমাজবাদের রাস্তা থেকে সম্পূর্ণভাবে 180 ডিগ্রি উল্টো দিকে চলে এসে সম্পূর্ণভাবে মার্কিন মডেলের পুঁজিবাদের দর্শনটা আমরা যদি গ্রহণ করি, তাহলে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যে দুর্দশা সেটা কেটে যাবে। এবং সেটা যে কতখানি ভ্রান্ত সেটা আমরা প্রতি মুহূর্তে আমেরিকা থেকে বুঝতে পারছি, যে আমেরিকার কথা কেউ জানেই না। আমার গতবারের, আমি একটু বলছি আর কি, গতবারের বইমেলাতে আমার একটা বই বেরিয়েছিল, বিরাসাত পাবলিশ করেছিল, তার নাম হচ্ছে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী। আমি দেখিয়েছি যে যে আমেরিকার গল্প আমরা জানি না, যে আমেরিকার মডেল মানুষকে একেবারে শেষ করে দিচ্ছে, যেখানে মানুষের কোনো মানবাধিকার বলে কোনো জিনিস নেই, যেখানে তীব্র স্বাস্থ্য সংকট, যেখানে তীব্র বর্ণবিদ্বেষ, যেখানে পুলিশি অত্যাচার রাস্তাঘাটে, যেখানে বন্দুকবাজিতে মানুষ যেখানে সেখানে শেষ হয়ে যাচ্ছে, যেখানে মানুষের কোনো শিক্ষার অধিকার নেই, স্বাস্থ্যের কোনো অধিকার নেই, আর গরিব মানুষরা একেবারে পিঁপড়ের মতন যেখানে মানে মরে যাচ্ছে, এবং যেখানে মানুষের কোনো অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রের মতন, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, নিউজিল্যান্ড বলুন, জার্মানি বলুন, এমনকি ইংল্যান্ডের মতন দেশ, যেখানে মানুষের কতগুলো মৌলিক অধিকার আছে, যার দায়িত্ব এমপ্লয়মেন্ট, চাকরি, কর্মের অধিকার, যেগুলো সরকার তার দায়িত্ব বহন করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই মডেলটা আরএসএস চিরকাল ওই মডেলে বিশ্বাস করেছে, এবং আরএসএস বিজেপির মাধ্যমে সেই ব্যর্থ বৈষম্যমূলক হতাশা তৈরি করার, ব্যর্থতা তৈরি করার অর্থনীতিটা আমাদের দেশে জোর করে চাপিয়ে দিচ্ছে। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে দীর্ঘকাল ধরে একটা অর্থনৈতিক স্ট্যাগনেশন বা স্থিতাবস্থা চলেছে, যেখানে সাধারণ মানুষের অর্থনৈতিক দিক থেকে কোনো রকম উপকার হয়নি, সেই যে ভ্যাকুয়াম, সেই শূন্যস্থানটা আরএসএস বিজেপির মাধ্যমে প্রচন্ডভাবে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। আমরা যদি আরএসএস এর সোশ্যাল ডক্ট্রিনের কথা, সামাজিক দর্শনের কথা আলোচনা করি, সঙ্গে সঙ্গে আরএসএস এর বর্তমান অর্থনৈতিক দর্শনের কথা আলোচনা করতেই হবে। এবং এই যে দর্শনটা, এই দর্শনটা কিন্তু ওই দাদা যে রঞ্জনদা বললেন, দত্তপন্ত ঠেঙ্গাড়ির আদর্শ নয়। দত্তপন্ত ঠেঙ্গাড়ি বা এরা যারা আগেকার দিনে আরএসএস এর ছিলেন, তারা কিন্তু এরকম ভাবে বৈষম্যমূলক, মানে তীব্র বৈষম্য তৈরি হয়, যেখানে আদানিরা দেশের সমস্ত সম্পদ নিয়ে চলে যাচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে, মানে আপনার নীরব মোদী, বিজয় মাল্যরা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, কোনো কালো টাকা ফিরে আসেনি, বিমুদ্রীকরণ করে দেশের অর্থনীতির একেবারে সর্বনাশ করে দেওয়া হলো। মানে কত দিক থেকে পেনশন কাট করে দেওয়া হচ্ছে, ব্যাংকের সুদ কমিয়ে দেওয়া হচ্ছে, জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই সমস্ত কিছু কিন্তু এই মার্কিনী বৈষম্যমূলক অর্থনীতির মডেল ফলো করার জন্য হয়েছে। এটা কিন্তু আরএসএস এর আগে কখনো ছিল না, এটা নতুন হয়েছে। এইটা হয়েছে 1990, 92, 2000 সালের পর থেকে হয়েছে, এবং এটার জন্য কেবলমাত্র বিজেপিকে দায়ী করলে হবে না। মনমোহন সিং এর সময় এই বেনজল তৈরি হয়েছিল, রাজীব গান্ধীর সময় তারা দরজা খুলে দিয়েছিল বিদেশি পুঁজির, আজকে সেটা একটা চরম আকার ধারণ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো একটা 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 করে আরএসএস নিজেদের কাজে লাগিয়েছে। কেমন করে কাজে লাগিয়েছে? একদিকে সমাজবাদের পতন, মানুষ সমাজবাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, আরেকদিকে এই কর্পোরেট আমেরিকান মডেলে মিডিয়া মানুষকে দেখিয়েছে যে ব্যক্তিকেন্দ্রিক, বিলাস সর্বস্ব, ধন সর্বস্ব, সম্পদ সর্বস্ব, জীবনই হচ্ছে জীবনের সবচাইতে শ্রেষ্ঠ উপায়, যেখানে সমাজের কোনো অস্তিত্ব নেই, কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই, গভর্নমেন্টের কোনো দরকার নেই। এটা কিন্তু আমেরিকার মডেল, যেখানে সরকারের কোনো প্রয়োজন নেই, সরকারের কোনো ভূমিকা নেই, সরকার বলে আর কিছু থাকারই দরকার নেই। সম্পূর্ণ জিনিসটা কর্পোরেট পুঁজির হাতে চলে যাবে, এবং তারা
তাদের পছন্দের রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মাধ্যমে সমাজে তাদের অর্থনৈতিক কর্তৃত্ব, সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবে। এটা হচ্ছে আরএসএস বিজেপির আজকের দর্শন। ধর্মীয় আধিপত্যবাদ, ভাবাদর্শগত আধিপত্যবাদের সঙ্গে আপনি যেভাবে অর্থনৈতিক আধিপত্যবাদকে যুক্ত করলেন, সেটা খুবই ইন্টারেস্টিং, এবং সেইভাবে অনেকেই হয়তো চট করে ভাবেন না। আজকে মানুষ, আর আমার মনে হয় যে মানে করতে পারলে ভালো হতো, কারণ রবীন্দ্রনাথের সারা জীবনের কাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কাজ। রবীন্দ্রনাথের রাজা, রবীন্দ্রনাথের রক্তকরবী, রবীন্দ্রনাথের তাসের দেশ, রবীন্দ্রনাথের অচলায়তন, রবীন্দ্রনাথের স্ত্রীপত্র, রবীন্দ্রনাথের ল্যাবরেটরি, মানে রবীন্দ্রনাথকে নিয়ে আর কিছু বলার নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে মানুষ আর পড়াশুনো করে না, আর মানুষের ইতিহাস চেতনা সম্পূর্ণভাবে লুপ্ত করে দেওয়া হয়েছে। এই দুটো জায়গাতে মারাত্মকভাবে ওরা সফল। কারণ একটা বেনজলে, মানে আর কি, একটা জায়গাতে যদি আপনি একটা জমিকে বহুকাল ধরে পতিত করে রাখেন, তাহলে সেই জমিতে তখন কাঁটা গাছ, আগাছা জন্মাবেই। এবং এখন আমাদের এই দীর্ঘকালের কংগ্রেসি শাসন, বামপন্থী শাসন এবং এখনকার বর্তমান শাসনে এমন ভাবে প্রথমে মধ্য মেধা এবং তারপরে নিম্ন মেধার চাষ করা হয়েছে, যা আমরা পশ্চিমবঙ্গের যে রেনেসা যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা সম্পূর্ণভাবে ভুলে গিয়ে আমরা একটা মানে বিস্মৃত, আত্মবিস্মৃত একটা জাতিতে পরিণত হয়েছি, যাদের মনের মধ্যে কোনো ইতিহাস চেতনা নেই। আজকে যদি আমরা বিদ্যাসাগর থেকে, রামমোহন থেকে, রবীন্দ্রনাথ থেকে, মাইকেল থেকে, অক্ষয় কুমার দত্ত থেকে, স্বামী বিবেকানন্দ থেকে, সত্যজিৎ রায় থেকে, মানে এই যে বহমান, যে সিস্টার নিবেদিতা থেকে, মহাশ্বেতা দেবী থেকে, বেগম রোকেয়া থেকে, দুই বাংলার কথা বলতে হবে। এই যে আমরা যে এতকাল ধরে যে একটা দারুণ উজ্জ্বল যে বাঙালি জাতি, তার যে ইতিহাস, সেই ইতিহাসের কথা আমরা সম্পূর্ণভাবে ভুলে গেছি, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের বলা হচ্ছে যে তোমরা কিছু করোনি, তোমরা বসে বসে খালি কবিতা লিখেছো, আর তোমরা খালি কমিউনিস্ট আন্দোলন করেছো। এই দুটোই কিন্তু দারুণ গৌরবোজ্জ্বল অধ্যায়। আজকে বাঙালির মতন, আমি সেদিনকে একটা জায়গাতে একটা বক্তৃতাতে বলেছি যে বাঙালির মতন কবিতা লিখতে কে পারে, এটা তো আমাদের একটা গৌরবের বিষয়। কিন্তু আমরা শুধু কবিতা তো লিখিনি, আমরা তো সেই প্রিন্স দ্বারকানাথের সময় থেকে, চাঁদ সদাগরের সময় থেকে, আর আজকে এই বোসের স্টিরিও পর্যন্ত, পূর্ণেন্দু বোস পর্যন্ত, আমরা তো মানে অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ দারুণ সমস্ত কন্ট্রিবিউশন রেখেছি। কিন্তু আমাদেরকে সেটা মনে করিয়ে দেওয়া হচ্ছে না, আমাদেরকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি একটা কথা বলছি যে আমি বারবার করে, আমি অর্থনৈতিক দিক থেকে, আমি একদম প্র্যাকটিক্যাল দিক থেকে আমি বলছি, মানুষকে বলতে হবে যে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলে, ঘৃণা সৃষ্টি করে দিলে, এবং একটা হিংসার পরিবেশ সৃষ্টি করে দিলে, অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করে দিলে বাঙালি জাতি টিকবে না, ভারতবর্ষ টিকবে না, বাঙালি জাতিও টিকবে না। তার কারণ কোনো, আমি বড় বড় তাত্ত্বিক কথার মধ্যে আমি যাচ্ছি না, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে একটা বাড়ি তৈরি হচ্ছে, একটা বাড়িতে রং করা হচ্ছে, সেই বাড়িতে একটা ভাড়া বাঁধা হয়েছে, এবং সেটা আমি একটা মেটাফর হিসেবে, আমি একটা প্রতীকী হিসেবে আমি বাড়ি তৈরির কথাটা বলছি। হ্যাঁ, একটা দেশ তৈরি, একটা বাড়ি তৈরি, সেখানে একটা ভাড়া বাঁধা হয়েছে, সেখানে একটা হিন্দু শ্রমিক এবং একটা মুসলমান শ্রমিক একসঙ্গে ভাড়াতে উঠে তারা কাজ করছে। তাদের মধ্যে যদি বিভেদ হয়, তাদের মধ্যে যদি ঘৃণার পরিবেশ, অবিশ্বাসের পরিবেশ থাকে, তাহলে একজন আরেকজনের সঙ্গে কাজ করতে পারবে না এবং বাড়িটা কখনো তৈরি হবে না। এই জন্যে আমাদের এই যে হাতে হাত রেখে কাজ করার যে আমাদের ট্র্যাডিশন, যখন একটা শ্রমিক যখন কাজ করে, সে একটা রাজমিস্ত্রি হোক, আর সে একটা গাড়ির কারখানায় কাজ করাই হোক, বা যে কোনো জায়গায়, খেতে, খামারে, কলকারখানায়, যে কোনো জায়গায়, যদি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে হাতে হাত মিলিয়ে কাজ করতে না পারে, তাহলে সেই সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে বাধ্য, এবং তাতে সবচাইতে বড় ক্ষতি হবে অর্থনৈতিক দিক থেকে। হিন্দুত্ববাদী একটা, কেবলমাত্র ভারতের মতন একটা বহুত্ববাদী একটা দেশে, যেখানে 20% মুসলমান থাকে এবং আরো অন্যান্য কত ধর্মের, কত জাতির, কত বিশ্বাসের মানুষ থাকেন, সেখানে যদি একটা হিংসার পরিবেশ, ঘৃণার পরিবেশ, ভয়ের পরিবেশ,
অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করা হয়, তাহলে সেই দেশের অর্থনৈতিক দিক থেকে কোনো রকম উন্নতি, কোনো রকম অগ্রগতি সম্ভব না। এই কথাটা আমি আমেরিকাতে থেকে আরো বেশি করে বুঝেছি, কারণ এই ভারতে যেরকম একটা মুসলমান ভয়ঙ্কর ধরনের একটা মুসলমান বিদ্বেষ, ইসলামোফোবিয়া শুরু করেছে এরা, সেরকম আমেরিকাতে কিন্তু ওই অতি দক্ষিণপন্থী ট্রাম্পপন্থীরা ওই ইমিগ্রেন্ট বিরোধী একটা সাংঘাতিক রকমের একটা শুরু করেছে, যে এদেশে সমস্ত কিছু সমস্যার জন্য এই বহিরাগত ইমিগ্রেন্টরা দায়ী। এরা এই দেশে আমাদের নিজস্ব ধ্যান ধারণাকে, আমাদের যে ক্রিশ্চিয়ানিটির আইডিয়া, যে হোয়াইট নেশন তার যে আইডিয়া, সেটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং কিছুদিন পরে আমেরিকা নাকি সম্পূর্ণভাবে মেক্সিকান ইমিগ্রেন্ট ছেয়ে যাবে, তারা নাকি দেশটাকে দখল করে নেবে। সব জায়গাতে ভাবে একটা শত্রু শ্রেণী চিহ্নিত করা হয়েছে এবং দেশের সমস্ত সমস্যা, সরকারের শাসক শ্রেণীর ব্যর্থতার বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং মিডিয়া সেই অন্ধ বিশ্বাসটাকে দিবারাত্র তারা প্রচার করছে, এবং মানুষকে কোন রকম অন্য দিকের ভাবনা চিন্তার কোন রকম সুযোগই দেওয়া হচ্ছে না, বিতর্কের কোনো অবকাশই নেই। কনস্ট্যান্টলি বোম্বার্ডমেন্ট চলছে টিভিতে, FM রেডিওতে, আর সোশ্যাল মিডিয়ার কথা তো বলে কাজ নেই। আর রঞ্জন দা একটু আগে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা বলেছেন, আইটি সেল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো টাকা দিয়ে তাদের লোকেদেরকে দিয়ে যা খুশি মিথ্যে কথা, যে কোনো গুজব তারা ছড়িয়ে যাচ্ছে, এবং সেগুলোকে ভেরিফাই করার, সেগুলোকে ডাবল চেক করার, তার রেফারেন্স বলে একটা জিনিস আছে, সেসবের কোনো ব্যাপারই আর নেই। ফলে মানুষকে একটা, ওই যে বারবার করে বলছি যে একটা অশিক্ষিত, একটা পতিত জমিতে তো সেখানে ভালো ধান চাষ, বাসমতি চাল হতে পারে না, সেখানে ওই কাঁটা গাছই জন্মাবে। আমাদের এখানে কাঁটা গাছ জন্মাচ্ছে। একটা ইন্টেলেকচুয়াল দিক থেকে আমরা একটা খুব পিছিয়ে পড়া একটা জাতিতে পরিণত হয়েছি, এবং লজ্জা লাগে যে আমরা রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, নিবেদিতা, সত্যজিৎ রায়ের আমরা উত্তরসূরি। বিদ্যাসাগর সব থেকে বড়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার কথা কি করে ভুলি? সব থেকে বড় স্টলার। অনুষ্ঠান শেষ করার আগে আমি একটু আমার নিজের একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আর আরো একবার করে রঞ্জন দা, পার্থবাবু দুজনে যাবো। আমি থাকি কলকাতার এমন একটা অঞ্চলে যেটা মোটামুটি একটু অভিজাত, উচ্চ আয়ের লোকেদের অঞ্চল বলেই পরিচিত। তো এখানে ওই পেঁপে বিক্রি করেন, ফল বিক্রি করেন, ভুট্টার দানা ছাড়িয়ে বিক্রি করেন, এরকম বহু মানুষ আছেন কাছাকাছি বাজারে। তো দেখলেই বোঝা যায় তারা মুসলমান। আমি কিন্তু কোনো মুসলমান বিদ্বেষ কোনো রিক্সাওয়ালার মধ্যে কোনোদিন দেখিনি, কোনো সবজিওয়ালার মধ্যে দেখিনি, মাছ বিক্রেতার মধ্যে দেখিনি, যারা পাশাপাশি বসে কাজ করেন। বহুদিন বোম্বেতে বাস করে আসা এই আদানি গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করে আসা এক ব্যক্তিকে আমি একদিন বলতে শুনলাম, তোরা এখান থেকে ভুট্টার দানা কিনিস? মুসলমান লোকটা হাত দিয়ে ছাড়াচ্ছে। যিনি বললেন, তিনি বোম্বেতে 30 বছর থেকে মুম্বাইয়ের খাবারের চিরকাল নিন্দে করে কলকাতাতে এসছেন যে মাছ ভাত খাবেন বলে। আমি তাকে বললাম যে কলকাতাকে কেন্দ্র করে 50 কিলোমিটার রেডিয়াসে যদি একটা বৃত্ত টানা যায় 100 কিলোমিটার ডায়ামিটারে, তার মধ্যে 90% মানুষ মুসলমানই হবেন, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে। আর মাছ ভাত খেতে এসছো না? মাছ যারা ধরছেন, চাষ করছেন, ধান যারা চাষ করছেন, সবাই মুসলমান। হ্যাঁ, তো মুসলমানের হাতে ভুট্টার দানা না খেলে মুসলমানের হাতে মাছ ভাতের জন্য কিন্তু মুম্বাই ছেড়ে এখানে এসেছো। চরম হিপোক্রিট। আমি আমার এবার একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। এবার যে প্রশ্নটা আমার যেটা, এই যে বোধটা, রঞ্জন দা, পার্থবাবু দুজনকেই বলছি, মুসলিম বিদ্বেষ, এটা কিন্তু প্রত্যক্ষত মুসলিমদের সঙ্গে সংস্পর্শে থাকা সাধারণ মানুষের মধ্যে দেখি না। দেখি এই সমস্ত মানুষদের মধ্যে যারা পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হয়েও আসেননি। আমি রঞ্জন দার, আমি পার্থবাবু আপনার কথা, রঞ্জন দা এবং আমরা দুজনেই আমাদের পূর্বপুরুষ পূর্ববঙ্গের, দেশ ভাগের ফলে আমরা এখানে এসেছি, বা আমরা এখানে এসেছি, তারপর দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু আমাদের 3 পুরুষ আগে অবশ্যই আমরা পূর্ববঙ্গের মানুষ। আমাদের মধ্যে কিন্তু এই বিদ্বেষ দেখি না। দেখি তাদের মধ্যে যাদের কোনো সংস্রব নেই মুসলিমদের সম্পর্কে, তারা মনে করে মুসলিম তাদের সব দুর্ভাগ্যের কারণ। এই বিশ্বাসটা কিভাবে ঢোকাতে পেরেছে
আরএসএস তথা বিজেপি? আমার সাধারণ বুদ্ধিতে আমি সারা জীবন আমেরিকায় থাকার কারণে আমি বহু মুসলমান বন্ধুর সঙ্গে মিশেছি এবং সারা পৃথিবীর মুসলমানদের সঙ্গে মিশেছি, কেবলমাত্র বাংলাদেশ, পাকিস্তান, ভারতীয় নয়। আমি তাদের মধ্যে এত আমি উদারতা দেখেছি, এত আমি বন্ধুত্ব দেখেছি, উষ্ণতা দেখেছি, এত তাদের মধ্যে শিক্ষা দীক্ষা সবকিছু আমি এত দেখেছি যে আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলে যে আমরা মুসলমানদের সঙ্গে যদি কাছে গিয়ে মিশি, তাদের সঙ্গে যদি আমরা কথা বলি, তাদের বাড়িতে যাই, তাদের সঙ্গে খাই, তাদের ছেলেমেয়েরা কিভাবে মানুষ হচ্ছে, তাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কি, এই নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের এই যে মুসলমানদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আমাদের হিন্দু বাঙালিদের, আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি যে ও তোর ওই বন্ধু বাঙালি নাকি, আমি তো ভেবেছিলাম মুসলমান। মানে এই যে আমাদের একটা অদ্ভুত ভাবে আমরা বড় হয়েছি, আমাদের সিনেমাতে কোনো মুসলমান চরিত্র নেই, যদি বা থাকে সে হয়তো একটা খানসামা বা গাড়ির চালক বা সে একটা ভিলেন। হ্যাঁ, আমাদের ছোটবেলা থেকে আমাদের কোন রকম আমাদের পাঠ্যপুস্তকে টেক্সট বইতে 6টা রবীন্দ্রনাথ, 3টে অবনীন্দ্রনাথ, 5টা দেবেন্দ্রনাথ, একটা স্বামী বিবেকানন্দ আর একটা টোকেন হিসেবে হয়তো একটা নজরুল ইসলাম বা জসিমউদ্দিন। মানে আমাদেরকে কখনো বুঝতেই দেওয়া হয়নি যে মুসলমানরা বাঙালি জাতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ এবং মুসলমান বাঙালিরা আমাদের ঠিক ওই দিকে পূর্ব দিকে তারা বাংলা ভাষা রক্ষার জন্য যেভাবে রক্ত দিয়েছে, যেভাবে প্রাণ দিয়েছে, আমরা তার ধারে কাছে কখনো পৌঁছতে পারিনি। কিন্তু আমরা নিজেদেরকে খুব মানে উচ্চ শ্রেণীর বাঙালি বলে মনে করি, কিন্তু আমরা বাঙালি জাতি সম্বন্ধে কিছু জানি না। আমি বলছি আমার এই সামান্য ক্ষমতায় আমি তো লিখি এই আপনি কি দেশদ্রোহী বইটাতে আমি এইসব জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে আসলে মুসলমানরা কেমন ভাবে জীবন কাটায় এবং সবচাইতে বড় কথা দেশপ্রেম এবং দেশদ্রোহের সংজ্ঞা কে নির্ধারণ করে দেবে। আমি অধ্যাপক নোম চমস্কির সঙ্গে দীর্ঘকাল কাজ করেছি, অনেকগুলো তাকে ইন্টারভিউ করেছি, তিনি আমাকে বন্ধু হিসেবে ছাত্র হিসেবে গ্রহণ করেছেন। আমি তাকে বহুবার আমি জিজ্ঞেস করেছি যে দেশপ্রেম কি। উনি বলছেন যে যেখানে সমালোচনার কোনো অধিকার নেই, যেখানে বিরোধিতার কোনো অধিকার নেই, সেটা কোনো গণতান্ত্রিক দেশই নয়, সেটা হচ্ছে স্বৈরতন্ত্র, সেটা ফ্যাসিজম। গণতন্ত্রের প্রধান যে স্তম্ভগুলো তার মধ্যে একটা হচ্ছে মুক্ত চিন্তা, তার মধ্যে একটা হচ্ছে গণতান্ত্রিক বিরোধিতা, তার মধ্যে হচ্ছে একটা আন্দোলনের জায়গা, অধিকার রাখা, মানুষের অধিকারের জন্য লড়াই করা। যেখানে এই জিনিসগুলো মানুষের হাত থেকে কেড়ে নেওয়া হয় সেখানে আর গণতন্ত্র অবশিষ্ট থাকে না, সেটা ফ্যাসিবাদে বা নাৎসিবাদে স্বৈরতন্ত্রে পরিণত হয়। এবং এই আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু, এবিভিপি, এই যত ফ্যানাটিক এবং চরমপন্থী ইসলামী শক্তি, তাদের কথা ভুললে চলবে না, আমরা তাদেরকে বাদ দিয়ে কোনো আলোচনা করতে পারবো না। চরমপন্থী ইসলামী শক্তি সমান ক্ষতিকর, সমান, তাদের কথা সব সময় এক নিঃশ্বাসে বলতে হবে। আমরা কোনো ধরনের ধর্মান্ধতা, কোনো ধরনের হিংসায় বিশ্বাস করি না। আমরা মনে করি রঞ্জনদা রবীন্দ্রনাথের কথা বলেছেন, আমি রামকৃষ্ণদেবের কথা বলছি, আমি রামকৃষ্ণদেবের নিজেকে একজন শিষ্য বলে মনে করি। আমরা মনে করি যে এই হিন্দুত্ববাদ আমাদের হিন্দু ধর্মকে ভেঙে চুরমার করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তাদের হাত থেকে আমাদের হিন্দু ধর্মকে বাঁচাতে হবে, কারণ আমাদের হিন্দু ধর্ম শান্তির কথা, সম্প্রীতির কথা, ভালোবাসার কথা, ঐক্যের কথা, সাম্যের কথা বলে। আমরাও কিন্তু হিন্দু মশাই, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। কিন্তু সেনগুপ্ত, ব্যানার্জি, রায়, আমরাও কিন্তু হিন্দু। আমাদের ভারতীয় দর্শন, হিন্দু ধর্ম সবকিছু নিয়ে আমাদের গৌরব আছে। শুধু হিন্দু হলে মুসলমানকে মারতে হবে, মুসলমানকে ঘৃণা করতে হবে, আরএসএস কে পুজো করতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে, এইটা আমি মানতে পারছি না।